নরকের নোটবুক চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। শুনতে থাকুন অবিনাশ বন্দ্যোপাধ্যায়ের গল্প শক্তি যখন রক্ত চায়। দ্রষ্টব্য ফিল্ম স্টুডিওর মালিক তথা সিনেমার পরিচালক গৌরদাস সাহা। বয়স 50 ছুঁই ছুঁই। পরপর দুটো ফ্লপ সিনেমার পরে তার নিজের জীবনে যেন শুধুই হতাশার চিত্র। ছবি দুটোর তলানিতে পড়ে থাকা 84 লক্ষের দেনা যখন বুকের ওপর পাথরের মতো বিঁধছে, সে সময়ে গৌরদাস সিকিমের এক নির্জন পাহাড়ি এলাকায় গিয়ে নিজেকে সময় দেওয়ার সিদ্ধান্ত নেন। যাওয়ার পথে বগল দাবা করে নিয়ে যান এ সময়কার বেশ কিছু বাণিজ্যিক পত্রপত্রিকা। শান্ত নির্জন পাহাড়ের কোলে ঠেস দেওয়া একটি কটেজে নিজের CG 112 নম্বর রুমে বসে সন্ধ্যার জলযোগের জন্য অর্ডার দেওয়া কিংফিশারের রঙিন জলের সাথে চিকেন 65-এ কামড় দিতে দিতে সুদূর কলকাতা থেকে বয়ে আনা পত্রিকার গল্পগুলি পড়ছিলেন। এখানে ছুটি কাটাতে আসার পর থেকেই এই পত্রপত্রিকার গল্প উপন্যাসগুলো গোগ্রাসে গিলে চলেছেন গৌরদাসবাবু। ওখানে বজ্রযোগিনী অমোঘ কথা নামক একটি উপন্যাস পড়ে গৌরদাসবাবুর গায়ের লোম খাড়া হয়ে যায়। তন্ত্র নিয়ে লেখা একটা উপন্যাস যদি এভাবে মানুষের গায়ের লোম খাড়া করে দিতে পারে, তাহলে একটা সিনেমা তো না। এবার আরো সব ফালতু সামাজিক প্লট নয়, এবার তন্ত্র, বৌদ্ধ তন্ত্র, বজ্রযোগিনী সাধনা। হ্যাঁ, এটাই হবে আমার পরবর্তী সিনেমার প্লট। যেমন ভাবা তেমনি কাজ। কলকাতা থেকে প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে সিকিমে বসেই বৌদ্ধ তন্ত্র নিয়ে বেশ কিছু তথ্য জোগাড় করা শুরু করে নিজের ল্যাপটপে লোড করছিলেন পরিচালক গৌরদাস সাহা। তবে গুগল, চ্যাটজিপিটি, ইউটিউব বা স্থানীয় লাইব্রেরি কেউই গৌরদাসবাবুকে তার মনোপুত তথ্যগুলি দিতে পারছিল না। ওই আর মেটেরিয়াল যাকে বলে। একদিন সন্ধ্যায় ওই শান্ত নির্জন পাহাড়ের কোলে একটি জনমানবহীন ঘুপচি মোড়ে গিয়ে দাঁড়ান বছর 50-এর প্রৌঢ় পরিচালক। এমন সময় সেখান থেকে ভেসে আসা মোমোর সুবাসে তার পেটের ভিতর থেকে ডাক পড়ে যায়। নিজের অতি প্রিয় উদর গহ্বরের ডাক উপেক্ষা না করে তিনি এগিয়ে যান সেই ছোট্ট ফুড কার্টটির সামনে। সেখানে এক বৃদ্ধ চোখে সরু রেখা কাটা, মাথায় লাল কাপড় বেঁধে মোমো বিক্রি করছিলেন। মোমো খেতে খেতে সেই বৃদ্ধের উদ্দেশ্যে গৌরবাবু হিন্দিতে প্রশ্ন করেন এবং জানতে চান তিনি বৌদ্ধ কিনা। অন্তু অর্থাৎ হ্যাঁ। বৃদ্ধ মুচকি হেসে জবাব দেন, তবে তিনি ভাবতেও পারেননি যে গৌরদাসবাবু সেটা বুঝে যাবেন। দীর্ঘদিন হয়ে গিয়েছিল রিসার্চ করার, তাই এই সময়ে বেশ ভালোভাবেই বৌদ্ধ ভাষাটা রপ্ত করে নিয়েছিলেন কলকাতার এই জনপ্রিয় পরিচালক। এবং বৌদ্ধ ভাষার উপর নিজের দখলদারি দেখানোর জন্যই তিনিও বৃদ্ধের উদ্দেশ্যে বৌদ্ধতে বলতে থাকেন। আপত্ত স্বামী তো পিলন্ধন দশনের পশ্চাৎ পজনকং গৃহীত মি। অর্থাৎ আপনার পোশাক আশাক দেখে তাহলে ঠিকই আন্দাজ করেছি। এভাবেই বেশ কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পরে সেই বৃদ্ধ গৌরবাবুর তন্ত্র নিয়ে রিসার্চের কথাটা জানতে পারেন এবং প্রত্যুত্তরে তিনি বলেন যে তার বাড়িতে নাকি একটা প্রাচীন বৌদ্ধ পুঁথি রয়েছে।
সেখানে এই তন্ত্রের সমস্ত খুঁটিনাটি সহ বজ্রযোগিনী সাধনা নিয়েও বিস্তারিত তথ্য রয়েছে। এমনকি এও বলেন যে তিনি ওই পুঁথিটি গৌরদাসবাবুকে বিনামূল্যেই দিয়ে দিতে চান। হাতে চাঁদ পেয়ে যান পৌর পরিচালক। এবারেই তো আসল খেলা। কেউ আর এখন তাকে আটকাতে পারবে না। এইসব হাবিজাবি ভাবতে গিয়ে তিনি এতটাই খুশি হয়ে যান যে সেই বৃদ্ধকে আসার আগে বৌদ্ধতেই ঠু যে চি বলে কৃতজ্ঞতা স্বীকার করে আসেন। পরের দিন সেই বৃদ্ধ মোমো বিক্রেতা নিজে সাইকেলে করে গৌরদাসবাবুর কটেজে এসে সেই পুঁথিটা দিয়ে দেন এবং অদ্ভুতভাবে পরিচালককে পুঁথিটি নেওয়ার জন্য নিজেই সামনে থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে থাকেন। গৌরবাবু অবশ্য অত খেয়াল করেননি। ভিক্ষু সংঘরক সিদ্ধিনাথের রচিত অমোঘ চেতনা নামক পুঁথিটি হাতে পেয়ে তখন তার চোখ চকচক করছে। তিনি ভাবতে থাকেন এটাই হলো তার সেই ট্রাম্প কার্ড, যা তাকে সাফল্যের মধ্য গগনে পৌঁছে দেবে। পুঁথিটি হাতে পাওয়ার পরপরই সেই বৃদ্ধের বলে যাওয়া পদ্ধতিতে, অর্থাৎ টেবিলে ধূপ জেলে এবং পুঁথিটা পড়ার আগে 5 বার একটা বিশেষ মন্ত্র জপ করতেন গৌরদাসবাবু। প্রাচীন হলদে রঙের সেই পুঁথির শেষ কয়েকটা পাতা ছিল একেবারে নতুনের মতো চকচকে। যেহেতু সেই মোমো বিক্রেতা আগেই বলে দিয়েছিলেন যে ওই পাতাগুলোতে বৌদ্ধতন্ত্রের বেশ কিছু অপদেবীর কথা আছে, তাই ওটাকে এড়িয়ে যাওয়াটাই শ্রেয়। সে কারণেই গৌরদাসবাবুও ওই পাতাগুলোকে নিয়ে বেশি নাড়াচাড়া করতেন না। কিছুদিনের মধ্যেই শহরে ফিরে যাবতীয় প্রস্তুতি শুরু করে দেন পরিচালক গৌরদাস সাহা। বজ্রযোগিনী দেবীর রোলের জন্য অডিশন ডাকা হয়। অনেক মেয়ে এখানে এসেছিলেন। তাদের মধ্যেই একজন ইরা সেন। অপরূপা সেই ডাক সাইটে সুন্দরী জানায় যে এটাই নাকি তার কেরিয়ারের প্রথম অডিশন। তন্ত্র নিয়ে সিনেমা অমোঘ পথে অভিনয় করতে এবং শহরের নামজাদা পরিচালক গৌরদাস সাহার সাথে কাজ করার লোভ সামলাতে না পেরে সেই ভোরে লোকাল ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদূর আসানসোল থেকে এসেছে। ইরার ধবধবে ত্বক, দীপ্তি চোখ, স্বতঃস্ফূর্তভাবে কথা বলা আর পরিমার্জিত বাচনভঙ্গি এবং বিশেষ করে তার সেই রহস্যময় হাসি এবং পরিপূর্ণ বক্ষযুগল জীবনের ক্রিজে হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করা বছর 50-এর পরিচালককে ভাবিয়ে তুলেছিল। এই তো পেয়ে গেছি আমার বজ্রযোগিনীকে। কনফার্ম কনফার্ম, আর কোনো অডিশনের প্রয়োজন নেই, একদম নেই। ইরার রূপে বিমোহিত হয়ে এক নাগারে কথাগুলি বলে ফেললেন গৌরদাসবাবু। ইরার ঠোঁটে তখন আলো জমে আর তার গলার স্বর যেন জলবৎ তরল। অ্যাডভান্স চেকটা দেওয়ার সময় ইরার হাতে নিজের হাত রাখার ব্যর্থ চেষ্টা করার সময় গৌরবাবু ইরার হাতের সেই অদ্ভুত আংটিটিকে লক্ষ্য করেন। দেখে মনে হচ্ছিল যেন কোনো দেবীর মুখ খোদাই করা আছে তাতে। বাই দ্য ওয়ে, ডিয়ার, তুমি কি জানো তুমি কি জানো তোমার নামটা, অর্থাৎ ইরা নামটা হিন্দু ধর্মের কুলকুণ্ডলিনী শক্তির অন্যতম একটি শক্তি। আর এখন তুমি আমার এই তন্ত্র নির্ভর সিনেমার মূল চরিত্র। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কি শুধুই কোইন্সিডেন্স? তাই বুঝি? তাহলে তো আমি একদম ঠিক স্থানে, ঠিক লোকের সান্নিধ্যেই এসে পড়েছি। কি বলেন?
স্মিত কণ্ঠে কথাগুলি বলে খিলখিল করে হাসতে থাকে ইরা। হ্যাঁ, একদম সঠিক স্থানে তুমি তীরটা নিক্ষেপ করেছো। তুমি দেখো খালি, হ্যাঁ তুমি দেখো খালি, এবার থেকে তোমার কত যত্ন আত্মি করি। এক অদ্ভুত ঘোরে কথাগুলো বলতে থাকেন গৌরদাসবাবু। শুটিং চলাকালীন ইরার সাথে গৌরবাবুর সম্পর্ক বেশ ঘন এবং গাঢ় হয়। একসঙ্গে ছবি তুলে স্টোরি দেওয়া থেকে শুরু করে একত্রে টিফিন করা, গল্প করা, রাতে ড্রপ করা, তার সাথে শুধুই চাহনি আর হাসির খেলা। তবে মাঝে মধ্যেই ইরার বেশ কিছু অদ্ভুত আচরণ দেখা যাচ্ছিল শুটিং ফ্লোরে। হঠাৎই অন্যমনস্ক হওয়া, কখনো বা গলার স্বরের অস্বাভাবিক পরিবর্তন, কখনো চোখের মণিগুলোর অত্যধিক ঘন হয়ে যাওয়া। যদিও সেসবকে অগ্রাহ্য করে বন্দে ভারতের গতিতে শুটিং এগোতে থাকে। এরপর একদিন বেড সিনের শুটিং শেষ হলে গৌরবাবু ইরার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। অন্যদের বিরক্তি ফিসফাসকে উপেক্ষা করেই তিনি ইরার উদ্দেশ্যে বলতে থাকেন, কে কে বলবে এটা তোমার ওই ফার্স্ট বেড সিন? ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, ব্রিলিয়েন্ট। হ্যাঁ, তা বলি, তোমার কি আগেও এমনই অভিজ্ঞতা ছিল নাকি? হ্যাঁ, না মানে এত পারফেক্ট করলে? ইরা তার লাজুক হাসি হেসে বলল, আরে ধুর, যাচ্ছে তাই লোক আপনি, মুখে কিছু আটকায় না নাকি? ও যাচ্ছে তাই, বিশ্বাস হলো না তো? দাঁড়াও তোমার ভিডিও ফুটেজটা দেখাই, তাহলে বুঝবে। এরপরই ভিডিও ফুটেজে যেটা দেখা যায় সেটা এক নিমেষে ভদ্রলোকের হাসি থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বেড সিনের সময় ইরার শরীর ব্লার, অথচ গৌরবাবু নিজে সবটা পরিচালনা করেছিলেন একটু আগেই। দেখে মনে হচ্ছে যেন কোনো যান্ত্রিক ত্রুটি নয়, এ হলো কোনো ইচ্ছাকৃত অদৃশ্যতা। ইরা এতক্ষণ পিছন থেকে সবটা দেখছিল এবং চোখটা বড় বড় করে এক ভয়াবহ হাসি হাসছিল, যা গৌরবাবুর পিছনে তাকাতেই এক নিমেষে থেমে যায়। হোয়াট হ্যাপেন্ড? আরে এদিকে এত বড় একটা ক্ষতি হয়ে গেল, আর ওদিকে তুমি এমনি একটা ওই ক্রিপি হাসি দিচ্ছ। ওহো, ডিসগাস্টিং। উত্তেজিত ও বিরক্তিত পরিচালকের উদ্দেশ্যে ইরা বলে ওঠে, আহা, আপনি চড়ছেন কেন? কাম ডাউন, প্লিজ কাম ডাউন। আজ হয়নি তো কি আছে, কাল হবে, আরো ভালো করে হবে। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে গৌরবাবু জানিয়ে দেন যে পরের দিন আগেই ওই ব্লার হওয়া বেড সিনটা শ্যুট হবে। সেই রাত্রেই এক অদ্ভুত স্বপ্ন দেখেন তিনি দেখেন যে সেই বেড সিনে ইরার সঙ্গে অভিনয় করছেন তিনি নিজে। ইরা তার এলোকেশি চুল ছড়িয়ে গৌরদাসবাবুর ভেলোরে গিয়ে স্টেইন বসিয়ে আসা বুকের ওপর সস্নেহে হাত বোলাচ্ছে। আর দূর থেকে ক্যামেরাম্যান এবং আরও দুই অভিনেত্রী অর্পিতা এবং রিমির পাশে সোফায় বসে হাততালি দিচ্ছেন গৌরবাবু নিজেই। ইতিমধ্যে ঘুমটা ভেঙে যায় গৌরবাবুর। উঠে দেখেন তার স্টাডি টেবিলে সেই বৌদ্ধ পুঁথিটি খুলে রাখা আছে এবং টেবিলে রাত্রে জ্বলিয়ে রাখা সেই ধূপটা এখনো জ্বলছে। খালি তফাৎ বলতে পুঁথিতে ওই শেষের দিকের চকচকে পাতাগুলো খোলা রয়েছে, যেগুলো গৌরবাবু জীবনেও পড়েননি। অবশ্য কাজের চাপে সবকিছু উপেক্ষা করে
শুটিং ফ্লোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন পরিচালক গৌরদাস সাহা। সেখানে এসে দেখেন ইরা বা ওই বেডসিনে অভিনয় করা ছেলেটি কেউই আসেনি। রাগে গজগজ করছেন এমন সময় ইরা হাজির। কিছু বলে ওঠার আগেই সে বলে ওঠে, আমার সঙ্গে যার অভিনয় করার কথা ছিল সে স্টুডিওর বাইরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বাইরে প্রচণ্ড ভিড়, এইমাত্র দেখে এলাম। সত্যি প্রচুর জমায়েত সৃষ্টি হয়েছিল। তবে ঠিক কী কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তার সদুত্তর মেলেনি। উল্টে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ হয়ে যায়। তবে ইরা কিন্তু এই সময়টাতেও তার পরিচালকের সাথে ঠিক খবরাখবর রেখে যাচ্ছিল। সময় সময় দেখা করা, ফোন করা সবই চলছিল। ইরা গৌরদাস বাবুকে বারংবার উৎসাহ দিতে থাকত পুনরায় শুটিং শুরু করার জন্য। সে বলতো এটাই নাকি সেই সিনেমা যা গৌরবাবুকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারবে, এটাই নাকি তার মুক্তির উপায়। ইরার প্রতিটা কথাই গৌরদাসবাবুর কাছে ছিল খনার বচনের মতো। দ্রুত শুটিং শুরু করার সিদ্ধান্ত নেন তিনি। পুনরায় সব কিছু শুরু হয়। তবে আবারও গৌরদাসবাবুর অজান্তেই অনেক বড় অঘটন ঘটে যায়। যেহেতু তন্ত্র নির্ভর সিনেমা, তাই পরিচালক গৌরবাবু ঠিক করেন একটা নির্জন পাহাড়ি এলাকায় বেশ কিছু শ্যুট করা হবে। সেই মতো নিজের টিম নিয়ে একটি পাহাড়ি এলাকায় গিয়ে হাজির হন তিনি। এমনিতেই বিলম্ব হওয়ায় স্পন্সররা চাপ দিচ্ছিল, তাই গৌরদাসবাবু ঠিক করেন যত দ্রুত সম্ভব শুটিং মিটিয়ে ফেলতে হবে। প্রয়োজনে সকলকে ওভারটাইম করতে হবে, এ কথাও জানিয়ে দেন তিনি। কিন্তু শুরু হওয়ার আগেই আবার বিপত্তি। ইরা সেদিন দুপুরে খাবার টেবিলে এসে জানায় তার দুই রুমমেট অর্থাৎ রিমি এবং অর্পিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ শুরু হয়। মেয়ে দুটির বাড়ির লোকও আসেন সেখানে, আর সাথে নিয়ে আসেন পুলিশকেও। শুরু হয় তদন্ত, শুরু হয় জিজ্ঞাসাবাদ। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে চমকে ওঠেন ওসি গৌতম ব্যানার্জি। তিনি দেখতে পান মেয়ে দুটো তাদের রুমে যখন ঢুকেছিল সেই ফুটেজটা আছে, অথচ তারপর রুম থেকে বেরোনোর কোনো ফুটেজই নেই। যেন মনে হচ্ছে রুম থেকেই তারা কর্পূরের মতো উবে গেছে। রুমে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়ে যাওয়ার পরও কিচ্ছু পাওয়া যায়নি। ওসি মিস্টার ব্যানার্জি হতাশ হয়েই বলেছিলেন, স্ট্রেঞ্জ, এটা দেখে মনে হচ্ছে কোনো ভুতুরে কাণ্ড চলছে, যেমনটা সিনেমাতে হয়, আর না হলে পিসি সরকারের ম্যাজিক শো। কোনো লজিকই কাজ করে না যেখানে। একেই মাথায় আকাশ ভেঙে পড়েছিল গৌরদাসবাবুর, আর এখন যেটা হলো তাতে তার পায়ের তলার অবশিষ্ট জমিটুকুও সরে গেল। সারাদিনের তদন্ত, পুলিশের জিজ্ঞাসাবাদের ক্লান্তি দূরীকরণের জন্য রাত্রে নিজের রুমে এসে গৌরবাবু এসিটা অন করে সবেমাত্র গ্লাসে স্কচটা ঢালতে যাবেন, এমন সময় দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ। খুলে দেখেন প্রশান্ত দাঁড়িয়ে। সে তার ভয়ার্ত কণ্ঠে বলে যে, বলছি ক্যামেরাম্যান হার্ট ফেল করেছে। প্রশান্ত সৌভিকেরই রুমমেট। তাদের ঘরে গিয়ে দেখা যায় সৌভিক বিছানায় শুয়ে, আর তার কানে তার অতি প্রিয় স্যামসাং S23 মডেলের ফোনটা রাখা। অর্থাৎ কথা বলার পরেই ফোনটা নিয়ে গৌরদাসবাবু কল লিস্টে দেখেন প্রথমেই ইরার নাম। তার মানে ইরার সাথে কথা বলার পরেই কিছুদিনের মধ্যেই গৌরদাসবাবু সাফ জানিয়ে দেন যে তিনি আর এই সিনেমা নিয়ে এগিয়ে যেতে চান না।
তার কাছে এটা একটা অভিশপ্ত সিনেমা। স্পন্সরদের সমস্ত টাকা ফেরত দিয়ে এবং সমস্ত আর্টিস্টকে অ্যাডভান্সের টাকা মিটিয়ে ব্যর্থ পরিচালকের তকমা গায়ে সেঁটে গৌরবাবু বাড়ি ফেরেন এক মুঠো শান্তির খোঁজে। বাড়িতে আসার কিছুদিন পরেই ইরার ফোন আসে পরিচালক গৌরদাস সাহার কাছে। তার দাবি তাকে তার এগ্রিমেন্টের কথা হওয়া সমস্ত টাকাই দিয়ে দিতে হবে। মনোবল তলানিতে ঠেকে যাওয়া পরিচালক অত্যন্ত ক্ষিপ্ত হন এবং বলেন, তুমি তুমি কি আর কি করছো নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছো বোধহয়। যে কাজটা হলোই না তার আবার কিসের টাকা? কিসের টাকা? তোমাদের সকলের প্রাপ্য তো আমি মিটিয়ে দিয়েছি। এখন আর ফালতু হেজিও না তো। আমাকে আমাকে কদিন একটু শান্তিতে থাকতে দাও। আমি এখন এই দুনিয়া থেকে কিছুদিন দূরে থাকতে চাই। দূরে থাকবো বললেই কি দূরে থাকা যায় গৌরদাস? যাকে ছেড়ে পালাতে চাইছো হয়তো সেই তোমাকে জড়িয়ে ধরবে, তাই না? কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, হ্যালো হ্যালো। ফোনটা কেটে যায়। এমন সময় গৌরবাবু দেখেন তার বুক সেলফে এখনো সেই পুঁথিটা রাখা। শালা, এর জন্যই এত কিছু। হ্যাঁ, জীবনটা আমার জ্বালিয়ে দিল। আমার এবার সময় এসেছে। এবার সময় এসেছে একেও জ্বালানোর। এই বলে তিনি বাগানে গিয়ে লাইটারের আগুনের সাহায্যে সেই পুঁথিটিকে পুড়িয়ে ফেলেন। এখন বেশ হালকা লাগছিল তার। রাত্রে যথারীতি মদ্যপান করে ঘুমোতে যান পৌর পরিচালক। হঠাৎই তার ঘুমটা ভেঙে যায় এবং তিনি লক্ষ্য করেন যে তার জানলার বাইরে অর্থাৎ বাগানের ওদিক থেকে একটা বেশ বড় গম্ভীর ছায়া এই দিকেই আসছে। দেখে মনে হচ্ছে মহিলার ছায়া। নেশাটা বেশি হয়েছে বোঝা সত্ত্বেও প্রলাপ বকতে থাকেন পরিচালক। আরে শালি, এ তো মনে হচ্ছে কোনো মাল আমার সাথে সিনেমা করার জন্য আসছে। কি শান্তি! কতদিন পর একটু আদর আদর খেলবো। আয় জলদি আয়, এসব বস এখানে। আয়, কাম বেবি কাম। ঠিক এমন সময় তিনি অনুভব করেন কোনো অদৃশ্য দুটি হাত যেন তার গলা টিপে ধরেছে। হাতটা যেন খুব চেনা চেনা লাগছিল তার। এটা তো ইরার হাত। সেই অদ্ভুত দেবীর মুখ খোদাই করা আংটির স্পর্শ অনুভব করেছেন গৌরদাসবাবু। হঠাৎই আবার সবটা শান্ত হয়ে যায়। হাঁপ ছেড়ে বাঁচেন পরিচালক। তবে মিনিট পাঁচেকের মধ্যেই হঠাৎ করে তার স্টাডি রুমের দরজাটা খুলে যায় আর একসাথে অনেকটা ধোঁয়া প্রবেশ করে তার ঘরে। গৌরবাবুর চোখ জ্বালা করতে থাকে। শান্ত জ্যোৎস্নাময় রাত্রে ঝিঝি পোকা ডাকের মাঝেই দরদর করে ঘামতে থাকেন তিনি। নেশাগ্রস্ত ঢুলু ঢুলু চোখে তিনি খেয়াল করেন তার সামনে ইরা দাঁড়িয়ে। তবে তাকে আজকে বড়ই ভয়ঙ্কর লাগছে। তার চেহারা চেনা সেই লালিত্য উধাও। কিরে গৌরদাস, আমাকে জাগিয়ে এখন নিজেই ঘুমোচ্ছিস যে? সিনেমা করবি না? খুব যে বলেছিলি। ইরা নামটা নাকি কুলকুণ্ডলিনী শক্তির মধ্যে অন্যতম। তা আমার সাথে কাজ করে কেমন লাগলো? হ্যাঁ, ইরা তার ভয়াল কণ্ঠে অতি প্রাকৃতিক ঢঙে আরো বলতে থাকে, সেই সিকিম থেকে আমাকে বয়ে আনলি, ধূপ দিলি, জপ করলি, অর্ঘ দিলি, আর এখন বাইরে কি আমাকে জ্বালিয়েও দিলি? বাহ 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 বাহ।
ইরার গর্জনে গোটা ঘর কেঁপে ওঠে। পরিচালক গৌরদাসবাবুর শরীর ক্রমশ অসাড় হতে থাকে। তিনি তখন আর কথা বলবার অবস্থায় নেই। মূর্খ, জানতিস না ওটা একটা অভিশপ্ত পুঁথি ছিল? জানিস তুই ওর ইতিহাস? প্রাচীন পুঁথি হওয়া সত্ত্বেও শেষের পাতাগুলো অত চকচকে কেন ছিল জানিস? কুলকুণ্ডলিনী তন্ত্রের পুঁথি ওটা। তুই যেটুকু পড়েছিস ওটা ছিল তোর ভ্রম। একবার যদি সাহস করে শেষের পাতাগুলো পড়তিস তাহলে বুঝতিস ঠিক কতটা বড় ভুল করে চলেছিস। থরথর কাঁপতে থাকা পরিচালকের তখন ভয়ে কথা আটকে গেছে। মোমো বিক্রি করা সেই বৌদ্ধ বুড়ো ছিল একটা বলির পাঠার অপেক্ষায় থাকা মানুষ, আর তুই হলি ওর মুক্তি। এতদিন ওই অভিশপ্ত পুঁথিটা অন্যের হস্তান্তর করার অপেক্ষায় ছিল সে, আর তুই হলি সেই মূর্খ। তুই তো ওকে বাঁচিয়ে এসেছিস। আমাকে আমাকে ক্ষমা করে দিন দেবী, ক্ষমা করে দিন। আমি 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 ভুল করে ফেলেছি। ক্ষমা করে দিন দেবী, ক্ষমা করে দিন। কাঁপতে কাঁপতে কোনো রকমে কথাগুলো বলেন গৌরদাসবাবু। ক্ষমা? ক্ষমা? তুই জানিস কেন তোর ভিডিও ফুটেজে আমার দেহ ব্লার হয়েছিল? কারণ আমি কোনো দৃশ্য নই, আমি হলাম তন্ত্র, আমি কুলকুণ্ডলিনী শক্তি, আমি ইরা। এবার সামলে আমাকে। খুব তো ফ্লার্ট করার শখ হয়েছিল না তোর? তুই ওই সেলুলয়েড পর্দায় অন্যের বক্ষ লগ্ন করার দুঃসাহস দেখিয়েছিস গৌরদাস। এখন ক্ষমা চাই তোর। খুব নাম দিয়েছিলি না সিনেমার, অমুখ পথ। দেখ দেখ তোকে এবার কেমন অমুখ বর্তে নিয়ে যাই। তোকে এবার অসীম শক্তির অধিকারী করে দিচ্ছি। এটা বলা মাত্রই অট্টহাসি দিয়ে ইরা তার দুহাত শূন্যে ছড়িয়ে গৌরদাসবাবুর বিছানার উপরে ভাসমান অবস্থায় চক্রাকারে ঘুরতে থাকে। প্রৌঢ় পরিচালকের চোখগুলো ঠিকরে বেরিয়ে আসতে চাইছিল সেই সময়। এরই মধ্যে ঘরের চারপাশে এক অদৃশ্য ঘূর্ণির সৃষ্টি হয়। অন্যদিকে জ্বালিয়ে দেওয়া সেই অভিশপ্ত পুঁথির পাতাগুলো ক্রমাগত ঘরের চারপাশে এসে উঠতে থাকে। বিছানায় শুয়ে ছটপট করতে থাকেন দমবন্ধ হয়ে আসা পঞ্চাশোর্ধ্ব পরিচালকের। ইরা তখনও বলতে থাকে, আমার অতি প্রিয় এক সাধনা হলো কামরত্নতন্ত্র। আজ আজ আমি সেই সাধনাই সম্পন্ন করে সিদ্ধি লাভ করব। এই সাধনার প্রয়োজনীয় 5টি নরমুণ্ডের মধ্যে 4টে তো আমি তোর সিনেমা দল থেকেই নিয়ে নিয়েছি গৌরদাস। তোর সিনেমার দল থেকেই নিয়ে নিয়েছি। ওই দেখ দেখ, একবার তোর স্টাডি টেবিলের দিকে তাকা। 4টে প্রদীপ জ্বলছে, আর তাদের পাশে একটা করে নরমুণ্ড অপেক্ষা করছে আমার সাধনার অংশ হওয়ার। দেখ না গৌরদাস, দেখ দেখ একবার। এবার এবার সর্বশেষ মুণ্ড, অর্থাৎ তোর মুণ্ড নিয়ে আমি আমার সাধনার সম্পূর্ণ করব। খিলখিল করে হাসতে থাকে ইরা। দরদর করে ঘামতে থাকা পরিচালক গৌরদাস সাহা তার ভয়ার্ত চোখ তাকিয়ে দেখেন তার টেবিলে যথাক্রমে তার সেই বেডসিনের অভিনেতা অর্পিতা, রিমি এবং ক্যামেরাম্যান সৌভিকের মুন্ড রাখা। ওম নমঃ নিশাচর মহামহেশ্বর মম পর্যত
সর্বলোকলোচনা নিমাধ্যয়া বন্ধয়া দেবাজ্ঞপায়তি স্বাহা। গৌরদাসবাবু উপলব্ধি করেন তার কানের কাছে কেউ যেন ক্রমাগত এই মন্ত্রটা বিড়বিড় করে বলেই চলেছে। ঠিক এমন সময় ঘরে শিয়ালের ডাক শোনা যায়, আর সেই সঙ্গে ইরা আরো দ্বিগুণ উৎসাহে তার ভয়াবহ কণ্ঠে বলে ওঠে, দেখ দেখ গৌরদাস, দেখ ও এসে গেছে, যার কণ্ঠস্বর ছাড়া আমার এই সাধনা অসম্পূর্ণ ছিল। ব্যাস, আমার আর কোনো বাধা রইল না, আর কোনো বাধা রইল না। এই বলে সে তার দুহাত বাড়িয়ে এগিয়ে আসতে থাকে। গৌরদাসবাবু নিজের চোখে দেখতে পাচ্ছেন তার মুণ্ডচ্ছেদ করতে এগিয়ে আসছে তার অজান্তেই তার দ্বারা জাগানো কুলকুণ্ডলিনী শক্তির একটি শক্তি, ইরা। পথ যখন অমোঘ হয় তখন থেমে না থেকে এগিয়ে যাওয়াই শ্রেয়, কারণ থেমে যাওয়া মানেই মৃত্যু অনিবার্য। এই কাহিনী কোনো চিত্রনাট্য নয়, এটা তন্ত্রের অন্তঃশ্বাস। তুমি যে এখন এই গল্পটা শুনলে, তার মানে তুমিও কিন্তু এখন ইরার নজরে আছো। আর যদি মেয়ে হও তাহলে শীঘ্রই চুলটা বেঁধে নিও। লম্বা ঘন চুল কিন্তু ইরার আবার খুব পছন্দ। কে বলতে পারে তোমার ঘরের আয়নার ভেতর থেকেও তাকিয়ে সে তার ভয়াল হাসি হাসছে না? এতক্ষণ আপনারা শুনছিলেন অবিনাশ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী শক্তি যখন রক্ত চায়, প্রেজেন্টেড বাই নরকের নোটবুক। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। প্রত্যেক সপ্তাহে এই রকম নতুন নতুন গল্প আসতেই থাকবে, তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ফিরছি নতুন গল্প নিয়ে পরের সপ্তাহে। ততক্ষণ শুনতে থাকুন নরকের নোটবুক।